দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমাদের কারণ অধ্যায় চলছে, আমি আমার শরীর অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না। তোমরা দেখো, আজকে কারণে আমি চতুর্থ পার্ট করাচ্ছি। আমরা আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত আলোচনা শেষ করে দিয়েছি। এবারে আমরা আজকে আর শুরু করব আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণটা কেমন হতে পারে। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। তোমরা খুব ভালো করে জানো 6টি নাম্বার আছে, তো খুব ভালোভাবে জানতে হবে। আর খুব ভালোভাবে যদি জানো তাহলে অবশ্যই 6-6 পাবে, নতুবা কিন্তু নাম্বারটা হারিয়ে ফেলবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখো, আবশ্যিক পর্যাপ্ত শর্তটাকে খুব ভালো করে বোঝো। আর এই আবশ্যিক পর্যাপ্ত শর্তকে বোঝার জন্য অবশ্যই আগে গিয়ে আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুটোকে বুঝে আসো। কারণ কি, ওই আবশ্যিক আর পর্যাপ্ত শর্ত মিলেই কিন্তু তৈরি হয়েছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। চলো দেখে নেওয়া যাক, শুরু থেকে আমরা দেখি। তো আবশ্যিক পর্যাপ্ত শর্ত কি বলতে পারো, আমরা যে আবশ্যিক শর্ত করে এসেছি সেই আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত দুটোর কম্বিনেশন, দুটো মিলে, তাহলে দুটোর যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো কিন্তু দুটোই এখানে থাকবে। তা বলেছে যদি দুটি ঘটনার সম্বন্ধে এমন হয়, মনে করো দুটি ঘটনা রয়েছে, দুটি ঘটনার সম্বন্ধটা কেমন হবে, এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না। ভালো করে বোঝো, এখানে কিন্তু দুটো জিনিস আছে, না ঘটলে ঘটে না, তার মানে আবশ্যিক শর্তের কথা বলেছে। তার মানে দুটো ঘটনার সম্বন্ধটা এমন যে একটি না ঘটলে আরেকটি ঘটে না, এবং প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি কী হয়ে যায়, ঘটে যায়। তাহলে কিন্তু ভালো করে বোঝো যে প্রথমবার বলছে যে একটি না ঘটলে, প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, তবে প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে যায়। তাহলে প্রথম ঘটনাটিকে কিন্তু বলা হচ্ছে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দেখো, আমরা ভালো করে আবশ্যিক শর্ত পড়ে এসেছিলাম। যে শর্ত না ঘটলে ঘটনাটি ঘটবে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। যে ঘটনাটি ঘটলে বা যে ঘটনাটি ঘটলেই পরবর্তী ঘটনাটি ঘটবে তাকে বলে পর্যাপ্ত শর্ত। তার মানে একটা কি, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত ছিল। তো দুটি শর্ত মিলিত হয়েই কিন্তু আবশ্যিক পর্যাপ্ত শর্ত তৈরি করেছে। তাহলে দুটো সংজ্ঞা আবার জানা থাকলে হয়ে গেল। বলছে উদাহরণ, সাংকেতিক উদাহরণ, এটা পরীক্ষা তোমাদের আসবে, যে যদি ক খ দুটি স্বতন্ত্র ঘটনা, একদম আলাদা ঘটনা, এখন ক হলো খ এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই কথার মানে কি, দুটোই মানে বোঝে। এক হচ্ছে ক না ঘটলে খ ঘটবে না, আর ক ঘটলেই ক ঘটলেই খ ঘটবে। তার মানে একটা না ঘটলে আরেকটা ঘটবেই না, একটি ঘটলে আরেকটা ঘটে যাবে। এটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দেখো, এটা আবশ্যিকের লাইন, এটা হচ্ছে পর্যাপ্ত লাইন, দুটো মিলে তৈরি হয়েছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। উদাহরণ দেখো, উদাহরণ হিসেবে দেখে নাও। বলছে ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধূম সৃষ্টি হওয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। বলছে ভিজে কাঠে যদি আমরা আগুন দেই তাহলে সেখানে কিন্তু কী হবে বলো তো, ধোঁয়ার সৃষ্টি হবে। কেননা ভিজে কাঠে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া সৃষ্টি হয় না, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। ভিজে কাঠে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া সৃষ্টি হয় না, এটা প্রথম। দ্বিতীয়ত, ভিজে কাঠে অগ্নিসংযোগ আগুন দিলেই ধোঁয়া সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে ভিজে কাঠে আগুনটা দিলেই কিন্তু কী হয়ে যায়, তো ভিজে কাঠে যদি তোমরা আগুন না দাও তাহলে ধোঁয়া হবে না। তার মানে ভিজে কাঠে আগুন দেওয়াটা হচ্ছে আবশ্যিক শর্ত, আর ভিজে কাঠে আগুন দিলেই ধোঁয়া উৎপন্ন হয়ে যায়, সেটা হচ্ছে তার পর্যাপ্ত, মানে এনাফ, আগুন দাও ধোঁয়া হয়ে যাবে। কাজেই বলা যেতে পারে ভিজে কাঠে অগ্নিসংযোগ সমান সমান ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আরও একটা দেখো, ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। ঘর্ষণ, এই যে হাতগুলোকে ঘষছি, এই ঘষার ফলে আজকে শীতের দিন পড়ে যাচ্ছে, তো সেখানে এই যে হাত ঘষার ফলে কী হচ্ছে, এখানে ঘর্ষণ তৈরি হচ্ছে, আর ঘর্ষণের ফলে কিন্তু তাপ তৈরি হচ্ছে। তো এটা কি আবশ্যিক পর্যাপ্ত শর্ত কেমন করে, ঘর্ষণ না হলে উত্তাপ সৃষ্টি হয় না। আমি যদি হাতগুলোকে না ঘষি তাহলে কী হবে না, কখনোই উত্তাপ সৃষ্টি হবে না। আবার ঘর্ষণ হলেই উত্তাপ সৃষ্টি হবে, আবার যখন আমি ঘষবো তখনই কী হয়ে যাবে বলো তো, উত্তাপটা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং ঘর্ষণ সমান সমান উত্তাপ সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আমি দুটো শর্তকে খুব ভালোভাবে জানবো, জেনে সুন্দর করে প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। দুটোই বাস্তবের দিক থেকে সত্য কিনা, দুটো কি কোনোটা কি বাদ দেওয়া যায়, যদি বাদ দেওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে। তোমাদের কিন্তু প্রশ্ন আসবে যে এটা কোন শর্তে আছে, এখানে কারণটা আবশ্যিক শর্ত, আবশ্যিক পর্যাপ্ত নাকি পর্যাপ্ত শর্ত, এভাবে কিন্তু পরীক্ষায় আসবে। পরবর্তী দেখো, বলেছে যে কারণকে যদি আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করা হয় তাহলে কারণের সংজ্ঞা হবে। কারণের সংজ্ঞাটা কেমন হবে, যখন আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে ধরবো তখন যে কারণ হলো এমন একটি ঘটনা যা না ঘটলে কার্যটি ঘটতে পারে না, এটা আবশ্যিক শর্ত। যা ঘটলেই কার্যটি ঘটে, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। দেখো, দুটো শর্ত এখানে সুন্দর করে ভাগ করে দিয়েছে, যে কারণ হলো এমন একটি আবশ্যিক, মানে এমন একটি ঘটনা যা না ঘটলে কার্যটি ঘটে না, আবার কারণটি ঘটলেই, মানে যা ঘটলেই কার্যটা কি ঘটে যাবে সেটা হচ্ছে পর্যাপ্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে কারণ বলতে যেমন শুধু আবশ্যিক শর্তকে বোঝায় না, তেমনি আবার শুধু পর্যাপ্ত শর্তকে বোঝায় না, এখানে কার্য আবশ্যিক পর্যাপ্ত দুটোকেই বোঝায়। ঠিক আছে, তারপরে দেখো, এই অর্থে কারণ হলো আবশ্যিক ও পর্যাপ্ত শর্তসমূহের সমষ্টি, দুটোর যোগফলেই বলা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। যারা কারণকে আবশ্যিক শর্ত বলেন
তাদের মতে কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। যারা বলে যে কারণ হলো আবশ্যিক শর্ত, তাদের মতে কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী, মানে কি সবসময় আগে থাকবে। আর যারা কারণকে পর্যাপ্ত শর্ত বলেন, তাদের মতে কার্য হলো কারণে নিয়ত অনুগামী ঘটনা। তাদের মতে কার্যটা হচ্ছে সবসময় কারণের পরে থাকবে। কাজে যারা কারণকে আবশ্যিক পর্যাপ্ত বলেন, তাদের মতে কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী এবং কার্য হলো কারণে নিয়ত অনুগামী ঘটনা। সবসময় আগে থাকবে কার্যের আগে থাকবে কারণ, আর কারণের পরে থাকবে কার্য। অর্থাৎ কারণ হলো এমন একটি ঘটনা যা সর্বদাই কার্যটি ঠিক পূর্বে ঘটে এবং যার ঠিক পরেই ঘটে কি বলতো কার্যটি, এটা সর্বদাই ঘটে। সুতরাং একই কার্যের একাধিক আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারবে না। তাই বলা হয়েছে যে একটি কার্যের কখনোই একাধিক আবশ্যিক পর্যাপ্ত শর্ত কিন্তু থাকতে পারবে না। খুব ভালোভাবে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে অর্থাৎ একটি কার্যের একটি কারণ থাকবে। একটি কার্যে কয়টি কারণ থাকবে? একটি কারণ। এটাকে বলা হয় কিন্তু এক কারণবাদ। কি বলা হয়? এক কারণ। তোমাদের প্রশ্ন আসবে যে এক কারণবাদ কাকে বলে? এক কারণবাদ কথার অর্থ কি? যে মতবাদ অনুসারে বলা হয় একটি কার্যের একটি কারণ থাকবে, তাকে বলা হয় এক কারণবাদ। কাজে বলা যায় আবশ্যিক পর্যাপ্ত শর্তের লক্ষ্য বা উপযোগিতা হলো অপ্রয়োজনীয় ঘটনার বর্জন ও প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি করা। তাহলে এই শর্তের লক্ষ্য, আবশ্যিক পর্যাপ্ত শর্তেরই লক্ষ্য হচ্ছে অপ্রয়োজনীয় ঘটনাকে বর্জন করে দেওয়া, ফেলে দেওয়া। কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করলে নিম্নোক্ত বিষয়গুলি বৈধভাবে অনুমান করা যায়। আমরা দেখব কোন কোন বিষয়গুলোকে গ্রহণ করা যায়। তাহলে মনে রাখবে এক কারণবাদ আমরা এখানে পেলাম, যেটা গুরুত্বপূর্ণ টপিক। সেখানে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই হবে যে এক কারণবাদ বলতে কী বোঝো, এক কারণবাদের প্রতিষ্ঠাতাকে, কপি হচ্ছে এক কারণবাদের সমর্থক, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা এমসিকিউ প্রশ্নে আসে, ঠিক আছে। এক কারণবাদ কাকে বলে এটাও তোমাদের প্রশ্নে আসে। দেখো বলছে কার্য থেকে কারণ অনুমান করা যায়। কার্য থেকে কাকে অনুমান করা যায়? কারণকে অনুমান করা যায়। যেমন ধোয়া হয়েছে, এটা হচ্ছে কার্য। এই কার্য দেখে আমি কিন্তু সুন্দর করে কারণটাকে অনুমান করতে পারবো। তাহলে কি কারণ? সুতরাং ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হয়েছে। তাহলে তার থেকে আমি কি করতে পারি যে কার্য থেকে যখন কারণকে অনুমান করতে পারি, মানে ধোয়া দেখে আমি কিন্তু কারণটাকে অনুমান করতে পারছি যে ভিজে কাঠে নিশ্চয়ই অগ্নিসংযোগ হয়েছে। কারণ থেকে আবার কার্যকে অনুমান করা যায় এখানে কেমন করে? ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হয়েছে, তাহলে কারণ ঘটে গেছে, তাহলে কার্য কি ঘটবে? ধোয়া অবশ্যই হবে। তাহলে এই যে আবশ্যিক পর্যাপ্ত শর্তকে যদি আমি খুব ভালো করে জানি, তাহলে কিন্তু কি হবে? তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে আমি এক হচ্ছে কার্য থেকে কারণকে অনুমান করতে পারবো, আর কারণ থেকে আবার কি করতে পারবো বলো তো? কার্যকে অনুমান করতে কিন্তু পারছি এখানে। যেমন দেখতে পাচ্ছ ধোয়া আছে, ধোয়া থেকে আমি কি করছি? ভিজে কাঠে অগ্নিসংযোগ হয়েছে সেটা আমি ব্যাখ্যা করতে পারছি। তার সাথে সাথে যখন আমি বলছি ভিজে কাঠে অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কী হবে বলো তো? ধোঁয়াটা যে আছে সেটা আমি, কার্যটা যে ঘটছে সেটা আমি বলতে পারবো। কার্যের অভাব থেকে, এবার ধরো কার্যটা ঘটেনি, কার্যটা যখন ঘটেনি সেখানে কিন্তু কারণেরও অভাব আমি অনুমান করতে পারবো। মানে কি, ধরো ধোঁয়া নেই, তাহলে ধোঁয়া যেহেতু নেই, তাহলে আমি সেখান থেকে কি অনুমান করতে পারি? সেখানে কোনোদিনও কি হয়নি? ভিজে কাঠে আগুন সংযোগ হয়নি। যেহেতু কার্য নেই সেখানে কারণও থাকবে না। আবার কারণের অভাব দেখে, আমি কারণটা যদি না থাকে তেমন আবার কী হতে হবে? কার্যেরও অভাব আমি অনুমান করতে পারবো। যখন দেখবো যে কারণটা নেই, ধরো ভিজে কাঠে অগ্নিসংযোগ আমি ঘটাইনি, তাহলে সেখানে কি হবে না? সেখানে ধোঁয়াটাও থাকবে না। তাহলে ভিজে কাঠে যখন আমি অগ্নিসংযোগ করবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধোঁয়াটা হবে না। তো এই যে আলোচনা, এর থেকে আমি দেখলাম যে কারণ কথাটিকে বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারবো। এটি কখনো আবশ্যিক শর্ত অর্থে হবে, কখনো পর্যাপ্ত অর্থে হবে, আবার কখনো আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে কিন্তু ব্যবহার করতে পারবো। তাই কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তার উপর কারণ ও শর্তের সম্বন্ধ কিন্তু নির্ভর করে। এবার এটাকে তোমরা বের করবে কি করে, সেটা তোমাদের যেমন আবশ্যিক শর্তের জায়গায় দেখিয়ে দিয়েছি, পর্যাপ্ত শর্তের জায়গায় দেখিয়ে দিয়েছি। আবশ্যিক পর্যাপ্ত শর্ত হচ্ছে তার যৌথ প্রয়োগ। সেটাকে তোমরা যদি দুটো শর্তকে খুব ভালোভাবে জেনে রাখো, তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি এই অধ্যায় তোমাদের শেষ করতে চলেছি। যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওটিকে, খুবই ভালো লাগছে, কিন্তু কমেন্ট করছো না, লাইক করছো না, ভিডিও শুধু দেখছো। অবশ্যই উপকৃত হবে। আর যা সাজেশন দেওয়া হচ্ছে সেই সাজেশনের তোমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফাইলে গিয়ে, প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন চলে গেছে। সেই সাজেশন দেখে অবশ্যই তোমরা উপকৃত হবে, আর তার সাথে সাথে অবশ্যই তোমরা খুব ভালো মার্কস নিয়ে আসবে। তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।